বিএনপি সম্পর্কে এইভাবে আসলে জামাত ইসলাম মিথ্যাচার করছে। বিএনপি চাই এই রাষ্ট্রের স্টেবিলিটি, আর জামাত চাই এই রাষ্ট্রের ধ্বংস। গালির ট্রেন্ড, যে যত গালি দিতে পারে সে তত বড় নেতা। জেনজিকে এই সকল গালিবাজ নেতারা বিভ্রান্ত করছে। একদিকে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করছেন, অন্যদিকে আবার ছাত্রলীগকে আপনার দলে দলে ডাকতেছেন। দর্শক, বিজয় টিভির বিশেষ আয়োজনে আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। আমরা কথা বলবো রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে। রাশেদ ভাই, কেমন আছেন? জি, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, সম্প্রতি আমরা দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বললেন যে অতীতে যারা ছাত্রলীগ করেছে তাদেরকে তারা রাজনীতির সুযোগ দিতে চায়। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা এটার প্রতিক্রিয়া কি আপনার? দেখেন, নাহিদ ইসলাম গতকাল যে বক্তব্য রেখেছে, এই বক্তব্য জুলাই যোদ্ধাদেরকে ব্যাপকভাবে আঘাত করেছে। আমি গতকাল বলেছি যে যদি ছাত্রলীগের নেতারা এনসিপিতে যুক্ত হতে পারে, যদি আওয়ামী লীগের নেতারা জামাতে যুক্ত হতে পারে, তাহলে আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে পারবে না? দেখেন, নির্বাচনের আগে এনসিপির পক্ষ থেকে একটি আন্দোলন করা হয় এবং সেই আন্দোলনের আহ্বায়ক ছিল হাসনাত আবদুল্লাহ। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করালো, সেখানে জামাত ইসলামও ছিল, আরও অনেকেই তাদের দাবি ছিল। কিন্তু মূল কলটা কিন্তু এনসিপি করেছে, হাসনাত আবদুল্লাহ করেছে। এখন হাসনাত আবদুল্লাহ কি এই নাহিদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী সংসদে সে কি একটি প্রস্তাব তুলতে পারে যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা আসলে কি সিদ্ধান্ত নিব? একদিকে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করছেন, অন্যদিকে আবার ছাত্রলীগকে আপনার দলে দলে ডাকতেছেন। এটা আসলে দ্বিচারিতা। তো যে কারণে আমি মনে করি যে যেহেতু এখন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি সেই এনসিপি এবং এনসিপির নেতারা এবং জুলাই গণ অভ্যুত্থানের মুখপাত্র নাহিদ ইসলাম যেহেতু ছাত্রলীগকে দলে নিতে চায়, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই তারাও রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করুক, কাজ করুক, এই সুযোগ দেওয়া উচিত। এই নির্বাচনে অংশ নিতে পারে নাই, আগামী নির্বাচনে যাতে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায়, সেই সুযোগটি আমাদের দেওয়া উচিত। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে একজন নেতা খুব ব্যঙ্গ করে কথা বলছেন বা এমন যে ভাষাগুলো বলছেন যেগুলো আসলে রাজনৈতিক নেতার মুখে মানায় না। এই বিষয়টি যেমন সত্য তেমন আপনার কাছে আসলে এর প্রতিক্রিয়া আছে কিনা, বা রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে একজন তো তাকে ফলো করে বা তার থেকে শিখবে, সেই জায়গা থেকে এই শিষ্টাচারটা খুব প্রয়োজন কিনা বা কি মনে করছেন? এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে তো আপনি খুব বেশি চিনতেন না, বাংলাদেশের মানুষই চিনত না। তাকে আসলে কখন থেকে চেনা শুরু করলো? যে সময় তিনি বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সাহেব, তাদেরকে নিয়ে গালিগালাজ, তাদেরকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় বক্তব্য দেওয়া, কথা বলা শুরু করলেন, তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভাইরাল হতে শুরু করলেন। রাশেদ প্রধান, যিনি জাকপার মুখপাত্র, হ্যাঁ আমরা তাকে চিনতাম, কিন্তু সারা দেশের মানুষ তো ওইভাবে চিনত না। গালি দেওয়ার পরে তার যে মিডিয়া টিআরপি সেটা কিন্তু বেড়ে গিয়েছে। দেখেন, শাহবাগে আমি দেখলাম জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন বলছে যে যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে না সেই সকল বিএনপি নেতাদেরকে শাহবাগে ঝুলিয়ে পেটানো হবে। তিনিও ভাইরাল হলেন। তার মানে বিএনপি সম্পর্কে, বিএনপির যিনি চেয়ারম্যান আছেন, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান, তো এই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে যখন আপনি কথা বলবেন, গালি দিবেন, তখন আপনি ভাইরাল হয়ে যাবেন। ওই যে তেল পাম্পে দেখবেন একজন তার সুন্নতি লেবাস, তিনি প্রধানমন্ত্রীকে ব্যাপকভাবে গালি দিলেন, তো ওই ব্যক্তিকে আপনি চিনতেন? গালি দেওয়ার পরে তিনি এখন এক ধরনের বলা যায় যে পরিচিত ব্যক্তিত্ব। তো এখন যে টেন্ডেন্সি বাংলাদেশে দেখছি সেটা হলো গালির ট্রেন্ড, যে যত গালি দিতে পারে সে তত বড় নেতা। রাশেদ প্রধান, তিনি যখন আগে জামাতের প্রোগ্রামে বা 11 দলীয় প্রোগ্রামে যেতেন, তখন কিন্তু জামাতের নেতারা স্লোগান দিত না যে তোমার ভাই আমার ভাই রাশেদ ভাই রাশেদ ভাই। তখন কিন্তু জামাতের কেউ ওই তার নিজের চেয়ার ছেড়ে তাকে বসতে দিত না, এখন দিচ্ছে। ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটছে। এখনকার এই যে জেনজি অনেকে বলছে, তো আমার কাছে মনে হচ্ছে যে জেনজিকে এই সকল গালিবাজ নেতারা বিভ্রান্ত করছে। দেখেন, এইভাবে গালি দিয়ে কোনো দিনই আসলে আপনার দেশকে গঠন করা যায় না। হ্যাঁ, আপনি গঠনমূলক সমালোচনা করেন, বিএনপির
যদি কোনো নেতার সম্পর্কে সমালোচনা থাকে করেন, সরকার সম্পর্কে সমালোচনা করেন, কিন্তু গালিগালাজ করা, সরকার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা, এই যে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী, তার সম্পর্কে একটা ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। অনেকে এটা পোস্ট করলো, আমাদের 11 দলীয় জোটের নেতারা, অনেকে যারা ভিন্ন মতের আছে তারা পোস্ট করলো। তিনি নাকি বলেছেন যে আমি 10টা তেল পাম্পে আমি ঘুরেছি, আমি কোথাও আসলে কোনো জায়গায় দেখিনি যে ভিড় আছে। আজকে দেখেন যেটা আসলে আপনার সরকারের পক্ষ থেকে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে যে এই বক্তব্য তিনি দেননি। এখন বাংলাদেশে তো আসলে এক ধরনের সংকট আছে, তাই না? যেহেতু আসলে মধ্যপ্রাচ্যে যে সংকট, সেই যুদ্ধ পরিস্থিতি, তার কারণে তো জ্বালানি সংকট আছে। সরকার তো আর এমনি এমনি আপনার জ্বালানি তেলের দাম বাড়ায়নি, সরকার তো বাধ্য হয়েছিল। কারণ জ্বালানি তেলের দাম না বাড়ালে আসলে সমন্বয় করা যাচ্ছিল না। এবং যখন আপনার অন্যান্য দেশে বাড়ায়, এই পৃথিবী তো একটা গ্লোবাল ভিলেজ, যখন আপনার নেপালে দাম বাড়ে বাংলাদেশে বাড়াবেন না, বা বাংলাদেশে বাড়ে আশপাশের জায়গায় বাড়ায় না, মানে এটা আসলে গ্লোবাল পলিটিক্সের মতো। এক দেশে বাড়লে আশপাশের দেশে এমনিতেই বেড়ে যায়। এছাড়া মনে করেন যে আপনার বাংলাদেশে তেলের দাম কম, ইন্ডিয়াতে আপনার বেশি, তাহলে কিন্তু যেটা হবে বাংলাদেশ থেকে কিন্তু পাচার করা হয় বেশি টাকা উপার্জনের জন্য। এই ধরনের অসাধু চক্র তো আছে। তো নানান কারণে এই মূল্যটা সরকার সমন্বয় করেছে। হ্যাঁ, সরকার সামনে যদি তেলের দাম কমে, সরকারও সমন্বয় করে এটা কমিয়ে আনবে। আপনি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবেন, বিএনপি তখন কি বসে থাকবে? দেখেন, বিএনপিকে আপনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আমাদের 11 দলীয় জোট তারা কিন্তু এখন সমাবেশ করছে, প্রতিবাদ করছে। বিএনপি পাল্টা কোনো কর্মসূচি দিয়েছে? বিএনপি চাই এই রাষ্ট্রের স্টেবিলিটি, আর জামাত চাই এই রাষ্ট্রের ধ্বংস। মানে জামাত এই রাষ্ট্রের ধ্বংস চাই, এইটা আসলে পার্থক্য বিএনপি এবং জামাতের মধ্যে। জামাতকে আমি যে পরামর্শ দিতে চাই যে আপনারা সরকারকে সহযোগিতা করেন। সরকারকে সহযোগিতা করা মানে, যেহেতু এই সরকার জনগণের সরকার, জনগণকে সহযোগিতা করা। এখন আপনি যেভাবে মিথ্যাচার করছেন, আপনি আমাদের অপোজিশন লিডার তিনি তেল পাম্প পরিদর্শনে গেলেন, যে আসলে মানুষ কী ধরনের ভুক্তভোগী, মানুষ কী সমস্যার মধ্যে রয়েছে। সেখানে গিয়ে কোন ইমামের মেয়ে কার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ভেগে গেছে, তিনি সেই কথাগুলো বলা শুরু করে দিলেন। গাজীপুরের ঘটনা নিশ্চয়ই জানেন যে ওই ইমামের মেয়ে প্রতিবেশী এক যুবকের সাথে তার ভালোবাসার সম্পর্ক, তারা দুজন সেই সম্পর্কের জায়গা থেকে তারা বিয়ে করেছে। ঘটনা তো এটা, তাই না? কিন্তু যেভাবে আসলে জামাত ইসলাম এটাকে মিডিয়া ফ্রেমিং করলো, যে একজন ইমাম বলছে যে তার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে এবং সেখানকার নাকি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে জড়িত, তিনি বিএনপিকে ইঙ্গিত করলেন। তো বিএনপি সম্পর্কে এইভাবে আসলে জামাত ইসলাম মিথ্যাচার করছে। সমালোচনা, মিথ্যাচার আর গালি এক জিনিস না। সমালোচনা করেন, সরকারের ভুল ভ্রান্তি আপনি ধরিয়ে দেন, কিন্তু জামাত ইসলাম সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দিচ্ছে না, বরং সরকারকে এমনভাবে তারা দোষারোপ করছে, মিথ্যাচার করছে, যেটা আসলে কোনোভাবেই ঠিক না। যেহেতু জামাত ইসলাম তারাও গণ অভ্যুত্থানের শক্তি, বিএনপি সরকারের বিএনপিও গণ অভ্যুত্থানের শক্তি। বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে, জামাত ইসলাম যদি বিএনপিকে সহযোগিতা করতো, সরকারকে সহযোগিতা করতো, তাহলে এই যে তেলের সংকট বা অন্যান্য সংকট, এই সংকটগুলো সহজে সমাধান করা সম্ভবপর হতো।